যে বিষয় নিয়ে সেটি হচ্ছে যে আমরা দেখলাম সারা বাংলাদেশের বাইরেও যারা বাংলা ভাষার বা বাঙালি বাংলাদেশি যারা বঙ্গবন্ধু বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের পক্ষের তারা লন্ডন আমেরিকা সহ সারা বিশ্বের একত্রিত হয়েছেন, প্রতিবাদ করছেন, প্রতিরোধ করছেন এবং নিউ ইয়র্কের রাস্তাঘাট দেখে মনে হচ্ছে যেন এক টুকরো শাহবাগ। আপনার মূল্যায়ন? ধন্যবাদ। আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন তো সেটি লন্ডনের ট্রাফালগার স্কোয়ার হোক কিংবা নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার গার্ডেন হোক, সবখানেই কিন্তু আমাদের সেই লড়াই সংগ্রাম, এবং শুধুমাত্র আমাদের বাংলাদেশের যারা প্রবাসী নাগরিক তারাই কিন্তু নয়, বরং গোটা পৃথিবীর মানুষই কিন্তু সেইখানে সামিল হয়েছিল, গণতন্ত্র, স্বাধীনতা, ন্যায় বিচারের কথা বলেছিল। তো আজকে যেটি হচ্ছে যে আজকে বাংলাদেশের যে বাস্তবতা, সেখানে কিন্তু প্রবাসী বাংলাদেশি সেটি কিন্তু দলীয় কোনো পরিচয়, আওয়ামী লীগ কিংবা অন্য রাজনৈতিক দল, সেটি আমি মুখ্য মনে করি না, বরং বাংলাদেশের ভেতরে যা চলছে, বাংলাদেশের অভ্যন্তরে যা অবস্থা, এটি নিয়ে প্রবাসীদের মধ্যে ক্ষোভ রয়েছে। প্রবাসীরা দেশের অবস্থা, ভাগ্য, নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং একটি ইতিবাচক মানবিক রাষ্ট্র ব্যবস্থার যে স্বপ্ন তারা দেখেছিল এবং যেখানে তারা কন্ট্রিবিউট করে, সেটি রেমিটেন্সের মাধ্যমে হোক, সেটি আমাদের শিক্ষার্থীরা সেখানে লেখাপড়া করে, পেশাজীবীরা সেখানে যায়, সেটির মাধ্যমে হোক। তো আমি মনে করি যে আজকে যেটি হচ্ছে এটি আসলে আমাদের সেই বৃহত্তর ল্যান্সে আমাদের দেখতে হবে, কারণ বাংলাদেশে যা চলছে পৃথিবীর কোনো মানুষ সেটি পছন্দ করছে না। সেটি বাংলাদেশে কারাগারের ভেতরে যে মানুষটি আছে সেটি যেমন, আর যিনি কষ্ট করে রেমিটেন্স পাঠাচ্ছেন দেশে যে তার পরিবারটা ভালো থাকবে, আসলে তো তার পরিবার ভালো নেই। কিংবা যে তরুণটি স্বপ্ন নিয়ে বিদেশে উচ্চশিক্ষারত রয়েছে, সেও কিন্তু দেখছে যে আজকে ব্রেইন আর অনেক বেড়ে গেছে। তরুণদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ, যেখানে তার একটা সুন্দর সম্ভাবনাময় কেরিয়ার থাকবে, উচ্চশিক্ষার সুযোগ থাকবে, এবং তরুণরা যে ধরনের প্রগতিশীল রাষ্ট্র ব্যবস্থা চায়, আজকে তারা দেখছে যে তাদের প্রগতিশীল রাষ্ট্র ব্যবস্থার যায় একটা মোরাল পুলিশিং এর রাষ্ট্র পরিণত হয়েছে। তো সে কারণে গোটা পৃথিবীর মানুষের মধ্যে সেখানে ক্ষোভ আছে, এবং আমি মনে করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের নাগরিক যারা রয়েছে এটি দলীয় পরিচয়ের বাইরে গিয়ে, কারণ প্রবাসীরা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চায়, জনগণের ম্যান্ডেট, সাংবিধানিক ধারাবাহিকতা, আইনের শাসন, ন্যায় বিচার সম্পন্ন একটি দেশ হিসেবে দেখতে চায়। এবং গোটা পৃথিবীর মানুষ, বিশেষ করে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন, তারা আরেকটি বড় আতঙ্ক, সেটা হচ্ছে বাংলাদেশে উগ্রবাদের অভ্যুত্থান, মৌলবাদের অভ্যুত্থান, জঙ্গিদের বের হয়ে যাওয়া এবং ধর্মকে কেন্দ্র করে চাপিয়ে দেওয়ার যে বাস্তবতা। আজকে দেখুন যে বাউলের আক্রান্ত হচ্ছে, নারীরা তার পোশাকের কারণে আক্রান্ত হচ্ছে, নারীদের বের হওয়ার সময়সীমা যেন সমাজ নির্ধারণ করে দেবে, কিংবা সরকার অনেক সময় মপ লেলিয়ে দিচ্ছে। এবং সমাজের প্রত্যেকটি পেশাজীবী গোষ্ঠী আছে, দেখুন যে যারা সরকারি চাকরি করেন, যারা হয়তো দক্ষতা এবং মানব সেবার ভিত্তিতে কাজ করতে চান, তাকে আজকে দখলদার সরকারের পুতুল হিসেবে কাজ করতে হচ্ছে, না হলে তার কাজ করার সুযোগ থাকছে না। আজকে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, যেটি একটি পেশাদার বাহিনী হিসেবে যেটি দেখে আমাদের প্রত্যাশা থাকে, আজকে কিন্তু তাদেরকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে, যে কারণে কিন্তু আজকে প্রত্যেক মানুষই আজকে আক্রান্ত অনুভব করছে, প্রত্যেক মানুষই নিরাপত্তাহীনতা অনুভব করছে, এবং প্রত্যেক মানুষই অনুভব করছিল তার স্বাধীনতার স্বপ্ন এবং গণতন্ত্রের স্বপ্ন দুটোকেই কুক্ষিগত করে দেওয়া হয়েছে, নস্যাৎ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের দেশে বিদেশে সবখানে বাংলাদেশের মানুষ মনে করছে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তারা আসলে সত্যিকারের বাংলাদেশে প্রতিনিধিত্ব করে না, এবং যারা বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে আছে তাদের ক্ষমতার মসনদ আসলে বাংলাদেশের সংকট, বাংলাদেশের নিরাপত্তাহীনতা প্রত্যেক মুহূর্তে বাড়াচ্ছে, আমাদের সার্বভৌমত্বকে, স্বাধীনতাকে কম্প্রোমাইজের বিষয়বস্তু করছে, এবং যত সময় যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে এই ডানপন্থী গোষ্ঠীগুলো জায়গা করে নিচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায়। যে কারণে আমি মনে করি যে প্রতিবাদ অব্যাহত রয়েছে, শান্তিপূর্ণ হয়ে প্রতিবাদ কর্মসূচি করা এবং একটি বৃহত্তর একটা ঐক্য গড়ে তোলা আন্তর্জাতিক এবং দেশীয় জনমতের আলোকে সেটি চলমান রয়েছে। সেটি আসলে আমি মনে করি যে লন্ডনে হোক, নিউ ইয়র্কে হোক, ইউরোপে হোক, পৃথিবীর সব প্রান্তে হোক, বাংলাদেশে আমাদের যা বলার ছিল বলছে তা আজ বাংলাদেশ, আসলে আমাদের প্রবাসীরা সেটাই বলছে বলে মনে করি। একদম একদম, অনেক ধন্যবাদ। আমি জানি যে ছাত্রলীগের সভাপতি হিসেবে অনেক চাপ যাচ্ছে আপনার উপর, সেই চাপের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। পুলিশ মাইকিং করে বলছে আওয়ামী লীগের নেতা কর্মীদের যেন বাসা ভাড়া না দেওয়া হয়। পুলিশ 5,000 টাকা করে মাথা পিছু পুরস্কার ঘোষণা করেছে, কিন্তু তারপরও কি দমাতে পারছে না? আমরা একটু দেখি, আমরা সেদিন যে মিছিল হলো সেখানে 300 ছাত্রলীগের নেতা কর্মী সহ, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী সহ, আমরা একটু দেখতে চাই ব্রডকাস্টিংয়ে যিনি আছেন
এবং এই এই কথাটি আমরা দেখলাম যে সবার মধ্যে বারুদের মতো ছড়িয়ে গেছে এবং তারপর পুলিশ প্রশাসন আরো ক্ষিপ্ত হয়ে গেল। তারা এরকম বলল যে ওসিকে প্রত্যাহার করা হবে। কিন্তু তারপর আমরা কি দেখলাম? তারপর আমরা দেখলাম আপনাদের নেতৃত্বে, মানে ছাত্রলীগের প্রেসিডেন্ট হিসেবে আমি এই ক্রেডিট আপনাকেই দিব, ছাত্রলীগের ভাইরা কিন্তু আরো অনেক দ্বিগুণ হয়ে রাজপথে নেমেছে। আমরা ব্রডকাস্টিংটি একটু দেখতে চাই, মিছিলটি দেখতে চাই। দেখাতে পারছেন আমাদের? ঠিক আছে, আমরা কথা বলতে থাকি। তো তখন আমরা দেখলাম যে আপনার পক্ষ থেকে আরেকটি বক্তব্য গেছে যে কটি থানার ওসিকে প্রত্যাহার করা হলো আমরা দেখতে চাই। এই যে পুলিশ প্রশাসন যখন চ্যালেঞ্জ ছুড়ে দিল, সবাই ভাবলো যে এই বুঝি দমে গেল ছাত্রলীগ, এই বুঝি আর মিছিল হবে না, ভয় মিছিল থামেনি। এবং আপনার সেই বক্তব্যটি আমার কাছে খুব অসাধারণ লেগেছে। আপনি যেটি বলেছেন যে যদি একজন ওসিকে অপসারণের জন্য ছাত্রলীগের একটি মিছিলে যথেষ্ট হয়, তাহলে আমরা কেন সেখানে থামবো? আসুন আমরা সেই ক্ষমতা ব্যবহার করে অবৈধ অন্তর্বর্তী সরকারকে বিতাড়িত করি। সাদ্দাম হোসেন, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। অসাধারণ। বাংলাদেশে এক ধরনের ফ্যাসিস্ট বন্দোবস্ত চালু হয়ে গেছে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্লজ্জভাবে যাদেরকে ব্যবহার করছে, তারা বাসাবাড়িতে কে থাকছে, যেটি মানুষের প্রাইভেসির লঙ্ঘন, ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন, এবং নাগরিক হিসেবে তার ইচ্ছে মতো থাকার অধিকার, ব্যক্তি স্বাধীনতার যে অধিকার, মত প্রকাশের অধিকার, সংগঠিত হওয়ার অধিকার, প্রতিবাদ করার যে অধিকার রয়েছে, এটি তো একটি রাষ্ট্রের একটি স্বাভাবিক ভিত্তি, মৌলিক ভিত্তি। আজকে কিন্তু একটি সরকারি বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যখন তাদের মাধ্যমে যখন এই ধরনের বক্তব্য দেওয়ানো হয়, বাধ্যতামূলক ভাবে দেওয়ানো হয়, তার মানে কিন্তু প্রমাণিত হয় যে এই দখলদার সরকারটি জনগণের কোনো প্রতিনিধিত্ব করছে না, বরং এই সরকারটি গণশত্রুতে পরিণত হয়েছে, যেখানে জনগণের অধিকার রক্ষা না, যেখানে জনগণের অধিকারকে কবর দেওয়াই হচ্ছে এই সরকারের, এই দখলদার সরকারের দায়িত্ব। যে কারণেই তারা আজকে মাইকিং করে বলছে। এবং আজকে দেখুন যে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, বাংলাদেশের স্বাধীনতা, এটি কোন অবস্থায় রয়েছে তার একটি প্রমাণ কিন্তু এটি। এবং আরেকটি হচ্ছে যে মিছিল করা হলে তাকে তার ধরতে পারলে টাকা পুরস্কার দেওয়া হবে, এটির মাধ্যমে কিন্তু একটি হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি করতে পারে না, আর দ্বিতীয় বিষয় হচ্ছে এর মাধ্যমে সরকারি ভাবেই কিন্তু মপ লেলিয়ে দেওয়া হচ্ছে, সরকারি ভাবেই কিন্তু এই, এবং আমি যেটি মনে করি যে সরকারি ভাবে মপ লেলিয়ে দেওয়ার আসলে কিছু নেই, বরং এই সরকারই আসলে নিজেই মবের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই সরকার নিজেই সবচেয়ে বড় মব। যে কারণে আমরা বলি যে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা অন্যান্য পেশাদার বাহিনীকে নিজেদের ব্যক্তিগত স্বার্থে, দখলদার বাহিনীর ক্ষমতার সব স্বার্থে ব্যবহার করা হচ্ছে তাই নয়, বরং এই সরকার অভিনব ভাবে এই করছে, যারা আক্রান্ত হচ্ছে তাদের বিরুদ্ধেই কিন্তু আগে থেকে তো মামলা আছেই, নতুন করে আবার মামলাগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এবং এই গোষ্ঠীটি আপনি দেখবেন যে জুলাই আগস্টে এই গোষ্ঠীটি কিন্তু আজকে তারা পুলিশকে বলছে যে যারা বাসা ভাড়া দিচ্ছে, আওয়ামী লীগের কোনো কর্মীকে যেন বাসা ভাড়া না দেওয়া হয়। এই একই গোষ্ঠী কিন্তু জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে যখন শান্তিপূর্ণভাবে সরকার এটি সমাধান করেছিল, তারপরও কিন্তু তাদের নিজের স্বার্থ বাস্তবায়ন করার জন্য পুলিশ মারলে 10,000 টাকা, ছাত্রলীগ মারলে এত হাজার টাকা, এ ধরনের বিজ্ঞপ্তি তারা দিয়েছিল। এবং শুধু দেয়নি, তারা কিন্তু সেটি বাস্তবায়ন করেছে। বাংলাদেশের 90 ভাগ থানা তারা লুট করেছে, পুলিশদেরকে নির্মম ভাবে তারা হত্যা করেছে, এবং পুলিশ হত্যার কোনো বিচার করা যাবে না, নাগরিকদের যারা হত্যা করেছে তাদের কোনো বিচার করা যাবে না, টার্গেট কিলিং এর যে ঘটনাগুলো ঘটেছে সেটির বিচার করা যাবে না। সে কারণে কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইন্ডেমনিটি দিয়েছে। এই ইন্ডেমনিটি বাংলাদেশে এর আগে দিয়েছিল খন্দকার মোস্তাক, এরপরে আমরা দেখলাম যে এই দখলদার ইউনিয়ন সরকার এই ইন্ডেমনিটি দিয়েছে। তো আমি মনে করি যে এসব আসলে তারা যেভাবে নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলারটি বাড়াচ্ছে, এবং এটি আসলে সরকারের আইন নিচ থেকে যে ক্রমাগত ভাবে মাটি সরে যাচ্ছে তারই একটি প্রমাণ। কারণ মানুষ, আপনি দেখুন যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে হানাদার বাহিনী, দেশি রাজাকার আলবদর বাহিনী, তারাও কিন্তু দাপট দেখিয়েছে, ক্ষমতা দখল করেছে, নিজেরা নিজেদেরকে সরকার হিসেবে ঘোষণা করে আছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিল, মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলেছিল, বাংলাদেশের আপামর মানুষ তাকে সমর্থন দিয়েছিল। তো আমি মনে করি যে বর্তমান সময়েও তারা যতই আমাদের উপর নির্যাতন নিষ্পেষণ চাপিয়ে দিবে, আমাদের প্রতিবাদ, আমাদের প্রতিরোধ তত বেশি শক্তিশালী হবে। যত সময় যাবে বাংলাদেশের মানুষের সমর্থন আরো বেশি বৃদ্ধি পাবে। কারণ বাংলাদেশের মানুষ একটি রাষ্ট্রের কাছ থেকে, তারা হয়তো আওয়ামী লীগের সমর্থন নাও করতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ তো রাষ্ট্রের কাছ থেকে সিকিউরিটি চায়, বাংলাদেশের মানুষ তো রাষ্ট্রের কাছ থেকে নিজের নিরাপত্তা, প্রাইভেট প্রপার্টির নিরাপত্তা, জীবিকার নিরাপত্তা, চাকরির নিরাপত্তা,
সেটি তো চায়। আজকে তো গোটা বাংলাদেশের মানুষ, প্রত্যেকটি পরিবার আতঙ্কিত। প্রত্যেকটি মানুষ, একজন সন্তান যখন বাইরে যায়, বাবা মা কিন্তু আতঙ্কিত থাকেন যে তিনি ফিরবেন কিনা। মেয়েটি যখন কলেজে যায়, আহ, ঘুরতে যায়, তার নিরাপত্তা নিয়ে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে শঙ্কিত থাকে। এবং বের হওয়ার আগে সেলফ সেন্সরশিপ, আপনি দেখুন যে প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের মানুষকে এক ধরনের সেলফ সেন্সরশিপ গ্রহণ করতে হয়। মেয়েটি কি পোশাক পরবে না পরবে সেটি নিয়ে তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছে, সময়েরও লিঙ্গ আছে, যে আপনি এই নির্ধারিত সময়ের বাইরে মেয়েরা বের হতে পারবে কিনা সেটিও আসলে একভাবে নির্ধারণ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষের লাইফ স্টাইল, বাংলাদেশের মানুষের জীবন আচরণ, সেটিকে কিন্তু নানাভাবে আজকে আক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এবং এটি কিন্তু শুধুমাত্র ক্ষমতা দখল সেটি নয়, একই সঙ্গে একটি উগ্রবাদী, একটি ফ্যাসিবাদী, একটি ধর্মীয় ফ্যাসিস্ট ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং মানুষের প্রতিবাদকে কিন্তু স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা প্রতিবাদ করছে তাদেরকে হয় কারাগারে পাঠানো হচ্ছে, না হলে বাড়িঘর লুটপাট করা হচ্ছে, না হলে তাকে মামলা থাকুক বা না থাকুক তাকে গ্রেপ্তার করা হচ্ছে। প্রত্যেকটি কণ্ঠস্বরকে আসলে মুছে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই সরকার বাংলাদেশকে আসলে বোবাদের দেশ বানাতে চায়। এই সরকার বাংলাদেশে আসলে কবরের শান্তি প্রতিষ্ঠিত করতে চায়। এই সরকার বাংলাদেশে আসলে নিরাপত্তাহীনতা এমন জায়গায় নিয়ে যায় যাতে করে মৌলবাদী গোষ্ঠীগুলো তাদের পরের স্টেপ তারা যেন সেটি বাস্তবায়ন করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু তারা যাচ্ছে। কিন্তু আমি মনে করি যে তারা সফল হবে না, কারণ যত সময় যাবে এবং মিছিল বাড়তেই থাকবে। আমরা বলেছি যে বাংলাদেশের ঝটিকা মিছিলই এক সময় গণজাগরণের মিছিলে পরিণত হবে। আমাদের ছোট ছোট মিছিলই বাংলাদেশে একসময় লাখো মানুষের জাগরণ তৈরি করবে। আজ কিন্তু তাই হচ্ছে। যে কারণে আমি মনে করি যে আমাদের এই গোটা বাংলাদেশে গ্রামে গঞ্জে মফস্বলে পাড়ায় মহল্লায় তরুণ বৃদ্ধ বাবা মা সন্তান সবাই যার যার জায়গা থেকে আজকে যে ছোট ছোট পদক্ষেপ গুলো নিচ্ছে, প্রতিবাদ করছে, কখনো সমর্থন না করে, কখনো নিজের ক্ষোভ প্রকাশ করে, কখনো মিছিল করে, কখনো নৈতিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থন করে, সংহতি জানিয়ে নানাভাবে তারা যে প্রতিবাদ করছে, তাদের এই নানা প্রতিবাদের মিছিল আমি মনে করি যে শেষ পর্যন্ত একটি মোহনায় এসে মিলিত হবে এবং সেই গণ আন্দোলনের মাধ্যমে দখলদার সরকারের বিদায়ের একটি পথ বাংলাদেশে প্রশস্ত হবে। অনেক ধন্যবাদ। আরেকটি কথা বলতে চাই, যখন মিছিল হচ্ছে, মিছিলে মানুষজন উজ্জীবিত হচ্ছে, পাশাপাশি গ্রেফতার তো অব্যাহত আছেই, গ্রেফতার তো করবেই রুশ প্রশাসন, কারণ তারা চায় না প্রতিবাদ হোক। আমরা দেখেছি নানান রকমের সমালোচনা ঘটেছে যে মিছিল কেন হচ্ছে, মিছিল হচ্ছে তাতে অ্যারেস্ট হচ্ছে, মিছিল হওয়াটা ভুল সিদ্ধান্ত, এরকম আলোচনা সমালোচনা দুটোই কিন্তু আমরা দেখছি, যেটা মিছিলের পক্ষেও আছে মিছিলের বিপক্ষেও আছে। এবং সেই দায়টা ছাত্রলীগের সভাপতি হিসেবে সফলতা যেমন সভাপতির কাছে যায়, তেমনি সমালোচনাটাও সভাপতির ঝুলিতেই যাচ্ছে। তো কেন সমালোচনা হচ্ছে? এই যে এক ধরনের সমালোচনা হয়, সেটার তো একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরিও হয় সাধারণ মানুষের কাছে কিংবা তৃণমূলের কর্মীদের কাছে। এটার কি ব্যাখ্যা আছে, বা এটাকে আপনি যে কোনো কর্মসূচিরই একটা ইতিবাচক আলোচনা সেটি থাকবে, এবং আমাদের সংগঠনে বাংলাদেশ আওয়ামী লীগ সেই চর্চাকে বরং উৎসাহিত করে। একটি কর্মসূচি হওয়ার পরে সেখানে নানা রকম মতামত আসবে এবং সেটির মাধ্যমে পরবর্তীতে সংশোধনের একটা সুযোগ থাকবে। সেটি তো একটি বিষয়, যে কারণে আমাদের এই অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা, আলাপ আলোচনা, আমি এটি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হিসেবেই নেই। এবং কর্মীরাই তো সেটি করবে, কর্মীরা আলাপ আলোচনা করবে, কর্মীরা পথ দেখিয়ে দেবে, কর্মীরা আমাদের ভুল ত্রুটি থাকলে শুদ্ধ করবে, এবং কর্মীরাই তো নেতৃত্ব দিচ্ছে, কর্মীরাই আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কর্মীরাই আমাদের নেতা। যে কারণে আমি মনে করি যে তারা যে প্রশ্নগুলো তুলছে, যে আহ্বানগুলো জানাচ্ছে, এটি কিন্তু কারণে নয় যে মিছিলটি বন্ধ করা হোক, বরং এটি এই কারণে যে মিছিলটি যেন আরো শক্তিশালী হয়, মিছিলটি যেন আরো সুসংহত হয়, মিছিলের গতিবেগ যেন আরো বাড়ে, এই মিছিলের শক্তি যেন এমন ভাবে বৃদ্ধি পায় যাতে করে ক্ষমতায় যাদের রাজনৈতিক বৈধতা, সেই দখলদার শক্তিকে যেন দুমড়ে মুচড়ে দিয়ে বাংলাদেশের জনগণের মনে স্বস্তি ফেরা যায়। সে কারণে কিন্তু এই আলোচনাগুলো আসছে, এবং এই আলোচনাগুলো আসলে মিছিলের গতিবেগ বাড়ানোর জন্য। যারা এই আলোচনাগুলো করছে তারাই দেখবেন যে মিছিল আরো সামনের সারথি হয়ে তারা থাকছে। এবং আমাদের যে কোনো কর্মসূচি, যেহেতু আপনি দেখুন যে বাংলাদেশে আজকে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার নেই, বাংলাদেশে কোনো ধরনের প্রতিযোগিতামূলক রাজনীতির সুযোগ নেই, সে কারণে কিন্তু এই অবস্থার মধ্যেও লড়াই সংগ্রামের আমাদের কোনো বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমে আমাদেরকে ফয়সালা করতে হবে, কারণ এই একটি যে কোনো সংকটের সমাধানের সকল উপায় এই দখলদার সরকার বন্ধ করে দিয়েছে। যে কারণে আজকে এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। মিছিল করার কারণে সন্ত্রাস দমন আইনে আপনার বিরুদ্ধে মামলা হচ্ছে, আপনাকে কারাবন্দী করা হচ্ছে, আপনার জামিনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, আপনার
ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আপনার নির্বাচিত হওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, বাংলাদেশের জনগণের যে এজেন্সি আছে এই সরকারের উপরে সেটি কেড়ে নেওয়া হয়েছে। যে কারণে আজকে কিন্তু বাংলাদেশের মানুষ এটি জানে যে আমাদের একমাত্র ইশতেহার হচ্ছে লড়াই, আমাদের একমাত্র রোডম্যাপ হচ্ছে সংগ্রাম, আমাদের একমাত্র পথ হচ্ছে কেবলমাত্র সামনের দিকে এগিয়ে যাওয়া। যতই বাধা আসুক, বিপত্তি আসুক, প্রতিকূলতা আসুক, আমাদের নেতা কর্মীরাই কিন্তু পথ দেখাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা, বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা কিন্তু হাসতে হাসতে তারা কারাবরণ করছে, এবং কারাগারে গিয়ে সেটি কারাগারে হোক, সেটি থানার অভ্যন্তরে হোক, সেটি এই দখলদার সরকারের নাটক মঞ্চস্থ করার আদালত হোক, সবখানে কিন্তু আপনি দেখবেন যে কি দৃঢ়তার সঙ্গে, কি স্পর্ধার সঙ্গে মাথা উঁচু করে তারা বলছে যে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। তারা বলছে যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। এবং আপনি দেখুন যে আমাদের এই রাজনৈতিক যে, আপনি দেখুন যে কত মমত্ববোধ, এই দেখুন যে এটি বাংলাদেশের আন্দোলনের ট্যাগলাইনে পরিণত হয়েছে যে শেখ হাসিনায় আসবে, বাংলাদেশ আসবে। দেখুন, আপনি দেখবেন যে আমাদের রাজনৈতিক বিভিন্ন ধরনের স্লোগান হয়, সময়ের বাঁকে বাঁকে আসে, সেটি বীরের বেশে আসবে, এভাবে আসবে, এভাবে প্রত্যাবর্তন হবে, এ ধরনের স্লোগান হয়। কিন্তু দেখেন বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ভালোবেসে কোন স্লোগানটি বেছে নিয়েছে? শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। এই যে মমত্ববোধ, এই যে একটি সবুজ শ্যামল বাংলা, একটা গণতান্ত্রিক মানবিক ইতিবাচক বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, এবং আমাদের বাংলাদেশের এই মানুষ যে শেখ হাসিনার মধ্যেই সেই স্ফুরণটি পায়, সেই ভালোবাসাটি পায়, সেই আস্থা, নিরাপত্তা এবং স্বস্তির জায়গাটা যে শেখ হাসিনা, সেটি কিন্তু তাদের রাজনৈতিক এই সিম্বলিজমের মাধ্যমে কিন্তু প্রস্ফুটিত হয়। বাংলাদেশের মানুষ কিন্তু এই স্লোগানকেই গ্রহণ করে, এবং এটি হচ্ছে ন্যায়ের শক্তি, এটি হচ্ছে ভালোবাসার শক্তি, এটি হচ্ছে শেখ হাসিনা এই দেশকে, বাংলাদেশের পলিমাটিকে ভালোবেসে যে গণতান্ত্রিক বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের দুধে ভাতে থাকার যে বাংলাদেশ পরিণত করেছিলেন, সেটির প্রতি একটি আস্থা, এক ধরনের ম্যান্ডেট বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। এর মধ্যে আমরা দেখলাম যে শুধু যে আসলে আওয়ামী লীগকে নিধন করা বা আওয়ামী লীগকে কর্মসূচি করতে দিবে তা না, বাংলাদেশের মানুষের যে মনন, মেধা বা বিনোদন কিংবা মানুষের যে স্বাভাবিক জীবনের অন্যায়, অবিচার, নির্যাতন বেড়েই চলছে। একজন ছাত্রলীগের সভাপতি হিসেবে এই বিষয়গুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, কিভাবে দেখেন, কিভাবে মানুষকে বলতে চান যে এইগুলোকে মানুষ কিভাবে মোকাবেলা করবেন? এই সরকার মানুষের জীবনের নিরাপত্তা কই থেকে দিবে? এই সরকার কবরের নিরাপত্তা পর্যন্ত দিতে পারে না। আমরা দেখেছি যে কবর থেকে মৃতদেহ তুলে কিভাবে পুড়িয়ে বিভৎসভাবে অমানবিক কর্মকাণ্ড ঘটানো হয়েছে, সেটি তো প্রমাণ করে। এবং আজকে আপনি দৃশ্যটি আপনি নিয়ে আসলেন, এটি তো গোটা বাংলাদেশের চিত্র। এবং এভাবে বাংলাদেশের লক্ষ্য অভিমুখটি আসলে কোন দিকে, এটি বোঝার জন্য কিন্তু আসলে সত্যিকার অর্থে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। প্রত্যেকটা মুহূর্তই এক ধরনের চাপিয়ে দেয়া, এক ধরনের উগ্রবাদী শাসন ব্যবস্থাকে, এক ধরনের ধর্মান্ধ রাষ্ট্র ব্যবস্থার দিকে সমাজ, রাষ্ট্র, প্রতিষ্ঠান সবকিছুকে পরিচালিত করা, এটিরই কিন্তু একটি বহিঃপ্রকাশ আমরা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আমাদের গোটা বাংলাদেশের আমাদের এই যে মাজারগুলো আছে, যেগুলো, যেখানে সুফিবাদের কথা বলা হয়, যেখানে ধর্মীয় সম্প্রীতির কথা বলা হয়, যেখানে আধ্যাত্মিকতা এবং একই সঙ্গে মানবিকতা এবং ধর্মের ন্যায় বিচারের একটি সংমিশ্রণ যেখানে থাকে, এবং যেটির মাধ্যমে বাংলাদেশের মানুষ এক ধরনের পবিত্রতার শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে, আজকে কিন্তু সেগুলোকে আক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আজকে প্রত্যেকটা মুহূর্তে আপনি দেখুন যে আমাদের ধর্মীয় স্বাধীনতার যে জায়গাগুলো রয়েছে, সেটি আমাদের মন্দিরের নিরাপত্তা হোক, ধর্মীয় উৎসবের স্বাধীনতা হোক, সেগুলো কিন্তু কুক্ষিগত করা হচ্ছে। আমরা যদি রিপোর্টগুলো দেখি যে বাংলাদেশে 3000-এর অধিক, সর্বশেষ সম্ভবত আরো বেশি হবে, যেখানে সংখ্যালঘুদের উপরে আক্রমণ করার ঘটনা ঘটেছে, অথচ তাদের কাউকে কিন্তু বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হয়নি, কাউকে কিন্তু শাস্তি প্রদান করা হয়নি। সরকার কিন্তু কোন ধরনের ডেভিল হান্ট অভিযান পরিচালনা করেনি এই খুনি, এই যারা সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করছে, মানুষের জীবনহানির যারা ঘটনা ঘটাচ্ছে, তার ক্ষেত্রে কিন্তু সরকার ব্যবস্থা গ্রহণ করেনি। কারণ সরকার করবে, বরং সরকারই তো এইসব অপকর্মগুলো ঘটাচ্ছে, এবং এই অপকর্মগুলোকেই সরকার মনে করে তার সেফগার্ড। এই হত্যা, খুন, সহিংসতা, এগুলোকেই মনে করে যে সরকার তার যে সিকিউরিটি প্রয়োজন, এই সিকিউরিটি নিশ্চিত করার জন্যই তারা মনে করে যে এই বিষয়গুলো প্রয়োজন রয়েছে। কারণ তারা জানে যে জনগণের যে প্রতিরোধ রয়েছে, সেই প্রতিরোধকে স্তব্ধ করে দিয়েই তাদের ক্ষমতাকে তাদেরকে দীর্ঘায়িত করতে হবে। সেই চেষ্টাটাই কিন্তু তারা সবসময় চালিয়ে যাচ্ছে। এবং আজকে আমাদের রাজনৈতিক, আমাদের সামাজিক সাংস্কৃতিক অনুশীলন, আমাদের জীবন আচরণ, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু সংকুচিত একটি অবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবং
এটি গোটা বাংলাদেশেরই একটি অভিন্ন চিত্র। আজকে রাজধানী ঢাকা শহর হোক, বাংলাদেশের গ্রাম হোক, গঞ্জ হোক, মফস্বল হোক, ফুটবল খেলার কোনো মেয়েরা ফুটবল খেলছে, সেখানে গিয়ে আপনি দেখবেন যে এক ধরনের মোরাল পুলিশিং এর ঘটনা ঘটছে। কয়েকজন নিজেরা কোর্ট গঠন করে বিভিন্ন জনকে শাস্তির আওতায় নিয়ে আসে। আমাদের অভিনেতা অভিনেত্রীরা এমনকি এক ধরনের বিভিন্ন শপিং মল উদ্বোধন হোক, সাধারণ কোন কর্মকাণ্ড হোক, সিনেমার মহরত হোক, তারা কিন্তু সেটি কিন্তু করার সুযোগ কিন্তু পাচ্ছে না। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তার স্বাধীনতাটি সংকুচিত হচ্ছে। কি লিখবে এটি নিয়ে কিন্তু একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে কি স্ট্যাটাস দিবে সেটি নিয়ে কিন্তু সংকুচিত থাকছে। বঙ্গবন্ধু লেখার স্বাধীনতা পর্যন্ত নেই, যে সে জানে যে সেটি লিখতে গেলে এটি হয়তো তার জীবনহানির কারণ হবে। এটির মাধ্যমে কিন্তু আমাদের যে কালচারাল ফ্যাসিস্ট বলবে, জুতা নিক্ষেপ করবে, এটি তো ঘটছে। এবং এটি যারা এটি বলছে তারাই যে আসলে ফ্যাসিবাদী অনুশীলনটি করছে, তারাই যে সত্যিকারের ফ্যাসিস্ট হয়ে উঠেছে। এটি হয়তো তারা ক্ষমতার দম্ভে অনেক কিছুই দেখতে চায় না, কিন্তু বাংলাদেশের মানুষের চোখকে কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব নয়। বাংলাদেশের মানুষ কিন্তু সেটি অনুভব করা শুরু করেছে, যে কারণে কিন্তু বাংলাদেশের মানুষের নৈতিক সমর্থন এই সরকারের প্রতি নেই। আইনগত বৈধতা, সাংবিধানিক বৈধতা তো নেই, এই দখলদার সরকারের প্রতি বাংলাদেশের মানুষের ন্যূনতম জায়গাটিও কিন্তু নেই। তো গোটা বাংলাদেশের এই আপনি সর্বশেষ যেটি দেখালেন যে সিনেমা হলকে মসজিদ বানানো, শুধু তাই নয়, মন্দিরকে মসজিদ বানানো, এবং আমাদের অপরাপর ধর্মাবলম্বী যারা রয়েছেন, সেটি হিন্দু ধর্মাবলম্বী হোক, আদিবাসী জনগোষ্ঠী হোক, তাদের জীবনের উপরে, তাদের লাইফস্টাইলের উপরে, তাদের ধর্মীয় উপাসনালয়ের উপরে, তাদের উৎসবের উপরে সেখানেও কিন্তু আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে। একজন গুটি কয়েক মানুষ তিনি ঠিক করে দিচ্ছেন যে নারীর লাইফস্টাইলটি কিরকম হওয়া প্রয়োজন, আপনি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কিরকম করবেন। শুধু তাই কেন, আজকে আপনি দেখবেন যে আজকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি আজকে বলে দিচ্ছেন যে অনুষ্ঠানে নাচ করা যাবে না, অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত করা যাবে না, এবং এটি তারা নির্ধারণ করে নিচ্ছেন। এটি কিন্তু তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে তাদের যে প্রতারণার অংশটি দেখুন, সেটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হোক, সবখানে হোক, আপনি দেখবেন যে তারা অনেক সময় ভেগ ধরছে, একটা উদার গণতন্ত্রের কথা বলছে, কিন্তু তারা বিশ্বাস করে এক ধরনের ধর্মীয় শাসন ব্যবস্থায়। তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজের বৈধতা আদায় করার জন্য নারীর স্বাধীনতার নিয়ে এক ধরনের বিভ্রান্তি চড়াচ্ছে। কিন্তু সে কিন্তু নিজে বিশ্বাস করে যে লিঙ্গীয় পরিচয়ের মাধ্যমে নারীর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক স্বাধীনতা কতটুকু থাকবে সেটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে নির্ধারণ করবে। তো এটি নানা ফ্রন্টে, নানা ভাবে, দমন পীড়নের মাধ্যমে হোক, কৌশলের মাধ্যমে হোক, রাষ্ট্রকে ব্যবহার করার মাধ্যমে হোক, আইন, বিচার, প্রশাসন, মত, যে এবং আমাদের দখলদার যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো রয়েছে দেশের অভ্যন্তরে, যারা আজকে নির্বিঘ্নে কর্মকাণ্ড পরিচালনা করছে, সবাইকে ব্যবহার করে একটি অভিন্ন লক্ষ্য আদায় করতে হবে। বাংলাদেশ একটি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা থাকবে, বাংলাদেশ একটি উগ্রবাদী রাষ্ট্র ব্যবস্থা থাকবে, বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র থাকবে, এবং বাংলাদেশের মানুষের এটি প্রতিবাদ করার, পাল্টা প্রতিরোধ গড়ে তোলার অগ্রযাত্রা তারা ব্যাহত করবে। এই লক্ষ্য সামনে রেখে কিন্তু তারা কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। অনেক ধন্যবাদ। অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে আপনার বক্তব্যের মধ্যে দিয়ে। আমরা একটু নেপালের দিকে তাকাই। এর মধ্যে আমরা দেখলাম নেপালও একটি সরকার পরিবর্তনের ঘটনা ঘটেছে। সেখানেও আমরা দেখলাম বেশ প্রায় কাছাকাছি বাংলাদেশের মতো এক ধরনের মব তৈরি হয়েছিল। তারা সেই রাষ্ট্রপতি ভবন টবন থেকে শুরু করে সব জায়গায় ঢুকে গেল। সেখানেও সেই একদম প্রাচীন যে সকল জাদুঘরের মতো আছে, লাইব্রেরি আছে, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। পার্থক্যটা হচ্ছে, যেটা থেকে আলোচনাটা করতে চাই, সেটি হচ্ছে যে যখন অন্তর্বর্তীকালীন সরকার সেখানে গঠিত হলো, সুশীলা কার্কি তিনি এসে প্রথমে বললেন নেপালের শাসন ব্যবস্থার সংস্কারের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই, এবং যারা অন্যায় করেছে, যারা ধ্বংস যজ্ঞের সাথে জড়িত, তাদের বিচার করতে হবে এবং অবশ্যই অন্তর্বর্তীমূলক নির্বাচন হতে হবে। এখানে আমরা দেখছি বাংলাদেশে এসে আমাদের যে অবৈধ অসাংবিধানিক সরকার এবং তার পরিষদ, তারা কিন্তু সংস্কার বলে যাচ্ছে, অন্তর্বর্তীমূলক নির্বাচনের দিকে তাদের মনোযোগ নেই। তারা নির্বাচনই দিতে চায় না, এবং তারা উল্টো করেছে, যারা অপরাধী তাদের ইন্ডেমনিটি দিয়ে অপরাধীটিকে ক্ষমা করে দিয়েছে। আমরা আমাদের দেশের জনগণ কিন্তু দুটো ছবি পাশাপাশি দেখতে পাচ্ছি। এখন সম্ভবত সুশীলা কার্কি, যিনি নেপালের সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন, তাকে আওয়ামী লীগের দোসর বলা হয় কিনা সরকারের দিক থেকে, এটাও আসলে আমাদের সম্ভবত অপেক্ষা করতে হবে। এবং আপনি যে পরিষ্কার পার্থক্যটি আপনি দেখালেন, যে বিশেষ করে
এই সরকার পরিবর্তনের পরে তিনটি যে দৃষ্টান্ত আপনি দেখলেন, এটির মাধ্যমে প্রমাণিত হয় যে বাংলাদেশে বর্তমানে যারা ক্ষমতা দখল করে বসে আছে তাদের কাছে মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতা, তাদের মূল লক্ষ্য হচ্ছে নিজের ব্যক্তিগত বিত্ত, বৈভব, সুযোগ সুবিধা আদায় করা, এবং তাদের যে রাজনৈতিক এজেন্ডা রয়েছে যে মূলক নয় সেটি বাস্তবায়ন করা। আপনি দেখুন যে নেপালে সরকার গঠন করার পরে তারা সুস্পষ্টভাবে নির্বাচনের তারিখটি ঘোষণা করেছে, এবং সেই নির্বাচন মানে তো নির্বাচনের শর্তই হচ্ছে নির্বাচনটিকে অন্তর্ভুক্তিমূলক হতে হবে, নির্বাচন করার স্বাধীনতা থাকতে হবে, নির্বাচন করার প্রার্থিতা থাকতে হবে, নির্বাচনের প্রত্যেকটা দলের জন্য সমান সুযোগ থাকবে, নির্বাচনের জনগণের অংশগ্রহণ থাকবে। তো বাংলাদেশের সরকার যেটি পরিকল্পনা করছে ফেব্রুয়ারির মধ্যে, এটি তো আসলে নির্বাচন নয়, এটি আপনি নিজেরা সিলেকশন করে দিচ্ছেন। সিলেকশন করে আপনি যারা যারা সরকারি দল গঠন করবেন নিজেরা সেই সরকারি দলকে আপনি স্বাধীনতা দিচ্ছেন যে কে কে নির্বাচিত হবে, কে নির্বাচিত হবে না। এটি নিজেদের মধ্যে বাছাই করার একটা বিষয়, যেখানে আসলে জনগণের কোনো অংশগ্রহণ নেই। এবং আপনি দেখবেন যে বাংলাদেশে আরেকটি বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশের জনগণকে যেটি এই দখলদার সরকারের প্রধান, এই অবৈধ অন্তর্বর্তী সরকার প্রধান যিনি বলেছেন যে বাংলাদেশের জনগণ আসলে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, টাকা দিয়ে তাদেরকে কেনা যায়, বাংলাদেশের জনগণ বুঝতে পারে না, সেটি তিনি পূর্বেও বলেছিলেন। এবং আজকেও তাদের যে ফেব্রুয়ারির বন্দোবস্ত হচ্ছে, সেখানে আপনি দেখুন যে বাংলাদেশের জনগণের ভাগ্য কিন্তু বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে, এরকম কোন সংস্কার রূপরেখার দিকে সরকার আগাচ্ছে না। সরকার কি করছে যে সমঝোতা হবে, সরকার কি বলছে টেবিলে আলোচনা হবে, মানে নির্বাচনের আগেই এক ধরনের দফা রফা হয়ে যাবে যে কে কতটি কি পাবে না পাবে, কার কি ধরনের সুযোগ সুবিধা আদায় হবে, যেখানে জনগণের কোনো ধরনের স্টেক নেই, জনগণের কোনো ধরনের অংশগ্রহণ নেই। কিন্তু জনগণকে পাশ কাটিয়ে নিজের জনগণের নাম করে জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু তারা করছে, যেখানে তারা নেপালে আপনি দেখলেন যে, এবং বাংলাদেশের মানুষ সেটি তুলনা করবে, জনগণকে বোকা ভাবার তো কোনো কারণ নেই। বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন আমি মনে করি, বাংলাদেশের জনগণ অবশ্যই ঘুরে দাঁড়াবে, এবং সে কারণেই তারা দেখছে যে তারা যখন পার্থক্যগুলো তুলে ধরবে যে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবং আজকে দেখুন যে বাংলাদেশের নিজে স্বঘোষিত বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যিনি নিজেকে ঘোষণা করেন, তিনি আজকে এর আগে আপনি মনে আছে আপনার সম্ভবত যে প্রথম দিকে তার অবৈধ ক্ষমতা দখলের প্রথম দিকে তিনি 2028, 29 এসব নিয়ে কিন্তু আলোচনা করছিলেন, 5 বছর 4 বছর দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা, এসব নিয়ে কিন্তু তিনি আলোচনা করছিলেন। তিনি দেশে বিদেশে গণতন্ত্র ফেরি পেয়ে বেড়ান, আর বাংলাদেশে তিনি স্বৈরাচারের পক্ষে সাফাই করে তোলেন। তিনি দেশের বাইরে গিয়ে আমাদের বৈশ্বিক নারীদের ক্ষমতায়নের যারা তিনি এক ধরনের ভেগ ধরেন, আর দেশের ভেতরে বাংলাদেশের নারীদেরকে সম্পূর্ণভাবে একটা নিরাপত্তাহীনতার চাদরের মধ্যে তাদেরকে আবদ্ধ করেন। দেশের বাইরে গিয়ে তিনি নারী স্বাধীনতার বকবকানি করেন, আর দেশের অভ্যন্তরে বাংলাদেশের নারীদের জীবনকে আরো পশ্চাৎপদ করে দেওয়ার চেষ্টা করেন। দেশের বাইরে গিয়ে তিনি সামাজিক ন্যায় বিচারের কথা বলেন, আর দেশের ভেতরে আপনি দেখবেন যে তিনি সুযোগ সুবিধা কিভাবে গ্রহণ করেন, নিজের কর কিভাবে তিনি মওকুফ করেন। একটি সরকার প্রধান হয়ে নির্লজ্জের মতো আপনি দেখবেন যে তিনি নিজেই বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করছেন, নিজেই নিজের প্রতিষ্ঠানকে তিনি করমুক্তির আওতায় নিয়ে আসছেন, লাইসেন্স নিচ্ছেন। কল্পনা করা যায় একজন সরকার প্রধান, ধরলাম দখলদার সরকারের প্রধান, কল্পনা করা যায় তিনি ব্যবসা করছেন, এবং সেই ব্যবসাটি সেটি ডিজিটাল ওয়ালেটের বিজনেস হোক, সেটি ইউনিভার্সিটির বিজনেস হোক, সেটি হসপিটালের বিজনেস হোক, সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। এমনকি দেশের বাইরে যে মানব সম্পদ যাবে, যে হিউম্যান রিসোর্স বাংলাদেশ, সেই ব্যবসার লাইসেন্সও তাকে গ্রহণ করতে হবে। তো বাংলাদেশে তো আসলে সুশীলা কার্কি কি 26টি সুযোগ সুবিধা গ্রহণ করেছেন? সুশীলা কার্কি কি কাউকে ইন্ডেমনিটি নাকি তিনি বলেছেন যে সংস্কারের অধিকার তার রয়েছে? তিনিও কিন্তু বলেছেন, তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন, নেপালের যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারাই তো তাকে নির্ধারণ করে দিয়েছে। তিনি কিন্তু সুস্পষ্ট, এটি না বোঝার তো কোনো কারণ নেই। তিনি জনগণ বাংলাদেশের সংবিধান অবশ্যই পরিবর্তন করার অধিকার রাখে, সেটি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত যারা হবে তারা সেটি সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে আইনের শাসন অনুসরণ করবে, তিনি সেটি করেন। আজকে তিনি বলছেন তার ম্যান্ডেট নেই, বাংলাদেশে এই দখলদার সরকারের প্রধান তিনি অবলীলায় বলে বেড়াচ্ছেন যে তিনি সংস্কারের ম্যান্ডেট পেয়েছেন। কে ম্যান্ডেট দিয়েছে তাকে? এবং তার ক্ষমতার বৈধতা, সাংবিধানিক বৈধতা, এসব নিয়ে তিনি এক ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছেন। তো এটি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে বাংলাদেশে নেপাল এবং বাংলাদেশের পার্থক্য বলে দেয় যে নেপাল হয়তো একটি পরিবর্তিত পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করছে, যেখানে বাংলাদেশের সংকটটিকে আরো গভীর করা হচ্ছে, বাংলাদেশের সমস্যাটিকে আরো বাড়ানো হচ্ছে, এবং বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে এক ধরনের ছিনিমিনি খেলা হচ্ছে, এবং সবকিছু করা হচ্ছে নিজেদের ব্যক্তিগত কিংবা গোষ্ঠীগত তারা যে শাসন ব্যবস্থা গড়ে তুলেছে সেই শাসন ব্যবস্থার নিরাপত্তা, সমৃদ্ধি এবং নিজের আখের গোছানোর জন্যই তারা আসলে এটি করছে। নিজের
নিজের আখের গোছানোই তাদের সেখানে মূল লক্ষ্য, জনগণের সেখানে কোনো অংশগ্রহণ নেই। হ্যাঁ, অনেক ধন্যবাদ। অনেকগুলো তথ্য চলে এসেছে। আজকে যেহেতু জাতিসংঘের একটি উল্লেখযোগ্য দিন, আমাদের কাছে উল্লেখযোগ্য এই কারণে যে জাতিসংঘে বাংলাদেশের পতাকা সেখানে উত্তোলিত হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতার মধ্য দিয়ে, এবং তিনি জাতিসংঘে প্রথম ব্যক্তি বাংলাদেশকে উনি উপস্থাপন করেছিলেন এবং সেখান থেকে যাত্রা শুরু। আজকে আমরা দেখছি যে ইউনূস যে অবৈধ অসাংবিধানিক সরকার ৭০০ কোটি টাকা ব্যয় করে জামাতকে নিয়ে গেছে। সেই জামাত, বিএনপি সহ, এনসিপি সহ তাদেরকে নিয়ে গেছে। এনসিপি তো কোনো নিবন্ধিত রাজনৈতিক দলও না, যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে জঙ্গি, এবং সেই জঙ্গিরা পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ। এবং জামাতে ইসলামী যারা বাংলাদেশের পক্ষে ছিল না তাদেরকে নিয়ে জাতিসংঘে গিয়েছে। অর্থাৎ বাংলাদেশ একদিকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানুষরা একদিকে, আর একদম সুস্পষ্ট এখন আর আলোচনারও কোনো অবকাশ নেই। এখন আগে আমাদের বলতে হতো, মানুষকে বোঝাতে হতো, এখন আর বোঝানোরও কোনো দরকার নেই। জাতিসংঘে জামাতে ইসলামী যাচ্ছে, তার সাথে আমার আপনার ট্যাক্সের টাকা। এ বিষয়ে যদি একটু ছোট্ট করে বলেন। এটি তো আজকে তিনি যে বক্তব্য দিয়েছেন, এটি আসলে বাংলাদেশের কোন সরকার প্রধানের বক্তব্য, নাকি একটি বাংলাদেশের জনগণকে পাশ কাটিয়ে একটি ক্ষুদ্র গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দলের বক্তব্য? তিনি ইউএনএ বক্তব্য রেখেছেন, আইএনসিবির পার্টি অফিসে বক্তব্য রেখেছেন, আসলে পার্থক্য করা মুশকিল। এবং যেখানে আমাদের বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমাদের বৈশ্বিক মঞ্চকে তিনি ব্যবহার করেছেন বাংলাদেশের জনগণকে ক্ষমতায়িত করার জন্য। শান্তির কথা বলেছেন, উন্নয়নের, গণতন্ত্রের কথা বলেছেন, ন্যায় বিচারের কথা বলেছেন, যুদ্ধমুক্ত একটা বিশ্বের কথা বলেছেন, এবং শান্তির পথ ব্যবহার করে কিভাবে সন্ত্রাসবাদ, বৈশ্বিক জঙ্গিবাদ মোকাবেলা করে যায় সেটির কথা বলেছেন। আজকে তিনি এই বৈশ্বিক প্ল্যাটফর্মকে ব্যবহার করছেন নিজের গ্ল্যামার বাড়ানোর কাজে। এবং আপনি দেখবেন যে আমাদের রোহিঙ্গা সংকট আবির্ভূত হয়েছে, যেটি আসলে সমাধান করার দিকে আসলে এগোচ্ছিল আওয়ামী লীগ সরকার, অথচ এই রোহিঙ্গাদের অব্যাহত ঢল আরো বেড়েছে। সেখানে নিরাপত্তার সংকট বেড়েছে, যেটি বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটিকে প্রশ্নের মুখে ফেলছে। এবং এই সরকারের বৈধতা না থাকার কারণে আন্তর্জাতিকভাবে যে সাহায্য প্রবাহ ছিল আমাদের রোহিঙ্গা জনগোষ্ঠী যারা এখানে আশ্রয় প্রাপ্ত, সেটিও কিন্তু ক্রমান্বয়ে কমে আসছে, যেখানে কিন্তু তারা তাদের যে একেবারে বাসস্থানের, খাদ্যের যে প্রয়োজনগুলো রয়েছে, যেগুলো একেবারে মৌলিক প্রয়োজন, সেগুলো পূরণ করার মতো সক্ষমতাও কিন্তু দখলদার সরকারের নেই। অভ্যন্তরীণ সক্ষমতা নেই, এবং আন্তর্জাতিকভাবে সেটি আদায় করার মতো গ্রহণযোগ্যতা, দক্ষতা কোনোটি কিন্তু নেই। এটির মাধ্যমে কিন্তু শুধুমাত্র রোহিঙ্গা সংকটকে ঘনীভূত করা, তাদের মানবিক মর্যাদা হ্রাস পাওয়া সেটি নয়, এটির মাধ্যমে কিন্তু বাংলাদেশের সিকিউরিটি ক্রাইসিসটি বাড়ছে। একটি হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব, আমাদের মানচিত্র, সেটি তো আসলে এক প্রকার চ্যালেঞ্জের মুখে রয়েছে। কখন কোন পাশ দিয়ে কোন বাহিনী আসে সেটি তো আজকে অনুমান করা যাচ্ছে না। কোন বন্দরে কে কি হচ্ছে না হচ্ছে সেটি তো অনুমান করা যাচ্ছে না। আপনাকে আমি এখানে একটু সম্পূরক প্রশ্ন দিয়ে দিই, আপনি যেদিকে যাচ্ছিলেন। যেমন আমরা কিন্তু সেন্ট মার্টিনের সাথে বিচ্ছিন্ন, আমরা জানি না কক্সবাজারের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, আমরা জানি না বাংলাদেশে যে কক্সবাজারে 8টি অত্যন্ত মূল্যবান খনিজ সম্পদ রয়েছে সেটি নিয়ে কি চুক্তি করছে, এবং যে চুক্তিগুলো ট্রাম্পের সাথে, মানে মার্কিন প্রশাসনের সাথে যে চুক্তিটা করে এসেছে, সেই চুক্তিতে আমাদের কি কি দিয়ে এসেছে সেটাও আমরা এখন পর্যন্ত জানি। জি বলুন। সেটি তো আছেই, কারণ এইটি তো সেন্ট মার্টিন আছে কি নিয়ে, এটি নিয়ে তো আসলে এই ইউনূসের অবৈধ দখলদার সরকারের প্রধান ইউনূসের মাথা ব্যথা নেই। তার জনশক্তির রপ্তানির লাইসেন্স থাকলেই হলো। চট্টগ্রাম বন্দরে আমাদের জনগণের স্বার্থ রক্ষা করা হচ্ছে কিনা এটি নিয়ে তো তার কোনো মাথা ব্যথা নেই। তার করমুক্ত আয়সীমা থাকলেই হলো। বাংলাদেশের জনগণের উপর 15% ভ্যাট ট্যাক্স চাপিয়ে দিবে, আর নিজের সমস্ত সম্পত্তি আয়কে তিনি করমুক্ত আয়সীমার মধ্যে নিয়ে আসবেন। তো এটি তো তিনি ক্রমান্বয়ে তিনি করে চলেছেন। এবং আজকেও দেখুন যে আমাদের এই দেশে, আমাদের বিশেষ করে শেখ হাসিনা সরকার বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের যে জায়গাগুলো ছিল, আপনি দেখুন যে সেগুলো কিন্তু তিনি উত্থাপিত করেছিলেন। এবং বাংলাদেশ কিন্তু আমাদের দেশের যে সংকটগুলো রয়েছে, যেটি আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে অনেক বেশি সম্পর্কিত। আপনি দেখুন যে জলবায়ু পরিবর্তনের বিষয়টি, যে জলবায়ু পরিবর্তনের ভুক্তভোগী দেশ বাংলাদেশ কিন্তু জলবায়ু বিশেষ করে দুর্যোগ মোকাবেলার একটি মডেল রাষ্ট্র ব্যবস্থা হিসেবে বাংলাদেশ ছিল। এবং একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে গোটা পৃথিবীর যে বিধ্বস্ত অবস্থা,
সেই বৈশ্বিক আন্দোলনের কণ্ঠস্বর কিন্তু বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা ছিলেন, এবং জঙ্গিবাদ মোকাবেলায় একটি আধুনিক দৃষ্টান্ত ছিল বাংলাদেশ। আজকে কিন্তু দেখুন যে জঙ্গিবাদ কণ্ঠ হিসেবে বাংলাদেশের কোনো অবস্থান নেই, বরং বাংলাদেশের জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলার নৈতিক জায়গায় কিন্তু নেই। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় এমন মানুষজন ক্ষমতায় এসেছে, এবং আপনি নিউ ইয়র্ক সিটির প্রদর্শনী দেখেছেন যে একজন নারীর সঙ্গে হ্যান্ডশেক কিন্তু কার্পণ্য অনুভব করছে, এবং তারা আজকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। তিনি তাদের সামনে গোটা বিশ্বের সামনে কিন্তু বাংলাদেশের চেহারাটা উন্মোচিত হয়ে গেছে, এবং দখলদার ইউনুস যে কাদের প্রতিনিধিত্ব করেন তার একটি কিন্তু স্টেজ রিহার্সাল কিন্তু আমরা সেটি দেখতে পেয়েছি, এবং সেটির কারণে কিন্তু আমরা মনে করি যে আজকে এবং যখন তিনি আজকে জাতিসংঘ থেকে আসার পরে বাংলাদেশের জন্য আবার কি দুর্ভোগ আসে এটি নিয়েও কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। তিনি জাপানে গেছেন, আপনি মালয়েশিয়া গেছেন, আপনি দেখবেন যে ভিসা বাতিল, যেখানেই যায় সেখান থেকে ভিসা বাতিল হয়, সেখানেই কোনো ধরনের রেমিটেন্সের সংকট তৈরি হয়, এবং এক ধরনের মিথ্যার এক ধরনের বাহাদুরি কিন্তু আমরা দেখতে পাই। এখান থেকে এসে মালয়েশিয়া থেকে ঘোষণা দেন যে উচ্চশিক্ষা নিয়ে তাদের বৃত্তি সুযোগ সুবিধা সুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী সেটা অস্বীকার করছেন। জাপানে গিয়ে তিনি বলছেন যে ট্রেনিং করে আমাদের এত লাখ মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। পরবর্তীতে আমরা দেখি যে জাপানি সরকার, এমবাসি সবাই সেটি বিরোধিতা করছে। তার মানে কিন্তু পুরো আমাদের কূটনৈতিক ব্যবস্থাটিকে মিথ্যার উপর প্রতিষ্ঠিত করেছে, শুধুমাত্র এক ধরনের লাইম লাইট, এক ধরনের কৃত্রিম অবস্থা তৈরি করা, এক ধরনের পয়েন্ট স্কোর করা, এবং নিজের স্বার্থ সিদ্ধিকে এক ধরনের বৈধতা দেয়া, নিজের সরকার প্রধানের তকমা দিয়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা মিটিং সিটিং করা, এবং সেটার মাধ্যমে নিজের যে গ্রামীণ সাম্রাজ্য রয়েছে সেটা দেশের অভ্যন্তরে অর্থনৈতিক নিরাপত্তা সমৃদ্ধি নিশ্চিত করা, এবং দেশের বাইরে তার সেই বাণিজ্যের বিস্তৃতি ঘটনা। আপনি কল্পনা করতে পারেন, আপনি বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে যখন তিনি স্টার্লিং কথা বলছিলেন, তিনি সরকার প্রধান হয়ে সরাসরি প্রস্তাব দিচ্ছেন যে গ্রামীণ ফোনের সঙ্গে স্টার্লিং এর কোনো ধরনের বিজনেস হতে পারে কিনা। তো এটি তো তিনি আসলে গ্রামীণ ব্যাংকের সিইও নাকি ইন্টারিম গভর্নমেন্টের চিফ, এটি কিন্তু এই প্রশ্নটি কিন্তু বাংলাদেশের মানুষের সামনে স্বাভাবিকভাবে এসেছে। সেটাই। আজকের যে অসংখ্য ছাত্র ছাত্রী আছেন যারা একসময় ভুল করে চলে এসেছিল, রাস্তায় নেমে এসেছিল, তাদের পরিবার পরিজন, তাদের অনেকেই ভুল বুঝতে পেরেছে, বা তারা মানে ভাবছে যে কেন এরকম হলো, তারা কোন মরীচিকার পিছনে ছুটেছে। এই ছাত্রছাত্রী, এই যে সাধারণ জনগোষ্ঠী যারা কেউ ভুল বুঝতে পেরেছেন বা কেউ ভুল বোঝার পথে, তাদেরকে কি করে আমাদের সাথে সম্পৃক্ত করা যায়, বা তাদের প্রতি আমাদের আহ্বানটা কি থাকবে? দেখুন, যারা আন্দোলন সংগ্রাম করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যারা বাংলাদেশের প্রত্যেক নাগরিকের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে, প্রতিবাদ করার অধিকার রয়েছে, সেটিকে সমর্থন করে, এবং সেটি আমাদের দল করুক বা না করুক, তার নিরাপত্তা, তার স্বাধীনতা, তার গণতান্ত্রিক মূল্যবোধ যেন সংরক্ষিত থাকে, সেটি তো আমাদের কাজ। আমাদের কাজ তো বাংলাদেশের জনগণকে নিয়ে, জনগণের নিরাপত্তা থাকবে, জনগণের অধিকার সুরক্ষিত থাকবে। কে কোন দল করুক বা না করুক, ইচ্ছে তাই করুক, যিনি রাজনৈতিক অধিকার প্রয়োগ করবেন তার সেই স্বাধীনতা থাকবে, বাংলাদেশের মানুষের মর্যাদা থাকবে, বাংলাদেশের মানুষের রাষ্ট্রের উপর মালিকানা থাকবে, এটি তো চাওয়া। এবং আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সেটি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে, বিশেষ করে গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেই বাণী কিন্তু তিনি প্রত্যেক মুহূর্তেই দিচ্ছেন। তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে হোক, পেশাজীবী মানুষের সঙ্গে হোক, শিক্ষার্থীদের সঙ্গে হোক, মানুষের সঙ্গে তার যে গভীর মিতালি রয়েছে, সেই মিতালি কিন্তু আমাদের গণতান্ত্রিক ভবিষ্যতের ভরসা। এবং সে কারণে আমরা সুস্পষ্ট করে বলেছি যে যারা বরং আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তারাই তো আমাদের অনুপ্রেরণা, তারাই ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের অঙ্গীকারের বাংলাদেশ, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ, আমাদের দেশ স্বপ্নের শেখ হাসিনার সূচিত স্মার্ট বাংলাদেশের সংগ্রামে তারাই নেতৃত্ব দেবে, তারাই দেশ গড়ার সংগ্রামে তারা কাজ করবে। আমরা বরং আমাদের বরং যেটি লক্ষ্য রয়েছে, আমাদের শিক্ষার্থীদেরকে কেউ যেন ভবিষ্যতে ব্যবহার না করতে পারে, শিক্ষার্থীদের লাঠের উপর ভর করে কেউ যদি ক্ষমতার পালাবদল না ঘটাতে পারে, সেটি আমরা চাই, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করবো। শিক্ষার্থী যারা রয়েছে, আমরা তাদের সাহস দেখেই তো অনুপ্রেরণা পাই, তাদের লড়াই, তাদের সংগ্রাম, এমনকি তাদের সমালোচনা, তারা আমাদেরকে যে ভুলগুলোও ধরিয়ে দেয়, সেখান থেকে নিজেদেরকে সংশোধন করার সুযোগটা আমাদের তৈরি হয়। কারণ আমরা ছাত্র রাজনীতি করি, ছাত্ররাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক, ছাত্ররাই আমাদের সবচেয়ে বড় ইশতেহার হচ্ছে তাদের স্বপ্ন, তাদের সমস্যা, সংকট, সম্ভাবনাই হচ্ছে যে আমাদের রাজনৈতিক পথ চলার জীবন কাটে। তো সে কারণে যারা শিক্ষার্থী রয়েছে, যারা যেভাবেই যে পথে তারা অবলম্বন করুক না কেন, তার পথে আমাদের পথ, এবং আমরা সেটি অবলম্বন করি, আমরা এগিয়ে যাব। বরং আমাদের দৃঢ়তা রয়েছে, আমাদের শপথ রয়েছে, বরং আমরা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো। বাংলাদেশে যে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে এই দখলদার সরকার, তাদের পৃষ্ঠপোষকতায় জঙ্গি গোষ্ঠীগুলোকে ব্যবহার করে যারা ইন্ডেমনিটি দেয়, তারা তো কোনো অবস্থাতে ন্যায় বিচার করতে পারে না। যারা এই স্বাধীন
নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে খুনিদের বিচারিক প্রক্রিয়ার আওতায় আসার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, তারাই তো যারা সাধারণ শিক্ষার্থী, তারা নাগরিক, তাদের প্রত্যাশার বিপরীতে তারাই কাজ করছে। এবং এই সরকার কিন্তু তার প্রত্যেক মুহূর্তে তার প্রমাণ রেখেছে, যেখানে তারা ন্যায় বিচারের পরিপন্থী কর্মকাণ্ড করেছে, যেখানে মানুষের অধিকারের পরিপন্থী কর্মকাণ্ড করেছে, এবং শিক্ষার্থীদের স্বপ্নকে তারা চুরমার করে দিয়েছে। এবং সে কারণে আমরা শিক্ষার্থীদেরকে অভয় দেওয়ার কিছু নেই। বাংলাদেশের শিক্ষার্থীদের যে সাহস রয়েছে সেটিকে আমরা স্যালুট জানাই, সেটিকে আমরা সালাম জানাই, এবং আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে বাংলাদেশের ছাত্র সমাজই গণতান্ত্রিক বাংলাদেশের যে সংগ্রাম রয়েছে সেটিকে বেগবান করবে। বাংলাদেশের ছাত্র সমাজই, সাধারণ শিক্ষার্থীরাই তাদের যে হিস্সা রয়েছে রাষ্ট্র ব্যবস্থা, সেটি তারা আদায় করবে। গণতান্ত্রিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এটি তো আওয়ামী লীগের দলীয় সম্পত্তি নয়, এটি বাংলাদেশের জনগণের সম্পত্তি। বাংলাদেশের জনগণ তার সেই সম্পত্তি, তার সেই আমানত রক্ষা করবে। এবং আমি মনে করি যে তারা তাদের ছোট ছোট পদক্ষেপ, তাদের নৈতিক প্রতিবাদ, তাদের ঘুরে দাঁড়ানো, এটির উপর ভর করেই আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ এবং সাধারণ জনগণের সমর্থন সংযুক্তির মাধ্যমেই আমরা গণতান্ত্রিক পথ নকশাটি আমরা আঁকতে পারবো। অনেক ধন্যবাদ। এবারে সরাসরি দু একটা প্রশ্ন করি, ছোট ছোট করে আমাকে জবাব দেবেন, আমরা শেষের দিকে চলে এসেছি। সেটা হচ্ছে যে আমরা তো 13-14 মাস পার হয়ে গেল এই অবৈধ সরকারের অপশাসনে বাংলাদেশের মানুষ চিনি, মিছিল হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, প্রতিরোধ হচ্ছে, দেশ থেকে বিদেশে ছড়িয়ে গেছে সেই প্রতিবাদ, প্রতিরোধ, জাগরণ। কিন্তু এভাবে কতদিন, মানে যুদ্ধটা কতদিনের? আমরা হামলা মামলা নিয়ে এই তৃণমূলের ছেলেরা মেয়েরা যারা অসংখ্য নেতাকর্মী রয়েছে, কতদিন এই যুদ্ধটা চলতে পারে এবং এই যুদ্ধের গতি কি? আমরা যেভাবে তারা আক্রান্ত করছে ছাত্রলীগকে, আমাদের আজকের টাইটেলও তাই ছিল যে আক্রান্ত তবু লক্ষ্যে অবিচল ছাত্রলীগ। বিজয় আসবে তাদের বিশ্বাস, বিজয় তো এমনি এমনি আসবে না। তাহলে ছাত্রলীগ কি এককভাবে, একক শক্তিতে এগিয়ে যেতে পারবে? কেউ কেউ বলে যে সবসময় দেখেছি আমরা অন্য রাজনৈতিক দল সাথে যুক্ত হয়েছে, তারপর আওয়ামী লীগের রাজনীতি বেগবান হয়েছে। সেটা কি ছাত্রলীগ মনে করে, নাকি ছাত্রলীগ মনে করে যে ছাত্রলীগ একাই 100 এবং তারা দুর্বার গতিতে? আমরা অবশ্যই বৃহত্তর ছাত্র জনতার একটি ঐক্যে বিশ্বাস করি। কারণ বাংলাদেশে যে সমস্যা, যেহেতু ছাত্রলীগ আওয়ামী লীগের সাংগঠনিক কোনো সমস্যা নয়, বাংলাদেশে যেটি বিরাজ করছে এটি বাংলাদেশের জাতীয় সমস্যা। এটি আমাদের গণতান্ত্রিক ভবিষ্যৎকে এক ধরনের কুক্ষিগত করেছে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ অবস্থার মুখে ফেলেছে, আমাদের স্থিতিশীলতা সেটিকে সম্পূর্ণভাবে তারা ধূলিসাৎ করে দিয়েছে। বাংলাদেশ একটি ফেইল স্টেট হওয়ার, এক ধরনের ব্যানানা রিপাবলিক হওয়ার মধ্য দিয়ে কিন্তু রয়েছে। সে কারণে কিন্তু আমাদের এই যে লড়াই সংগ্রাম রয়েছে, এটি বৃহত্তর ছাত্র জনতা, পেশাজীবী, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের, সিভিল সোসাইটির অংশগ্রহণ, সেটির মাধ্যমে এটির সমাধান করতে হবে। বাংলাদেশের লড়াইয়ের তো অনেকগুলো ধাপ রয়েছে। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, এবং ক্ষমতা ভবিষ্যতে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়া। তারপরও কি দায়িত্ব শেষ? তখনও তো দায়িত্ব শেষ হয় না, তখন আমাদের বিনির্মাণের কাজ বাকি থাকে, দেশ গড়ার কাজ বাকি থাকে। ঠিক তেমনি করে আমি মনে করি যে বর্তমান সময়ে আমাদের এই মুহূর্তে সবচেয়ে যেটি প্রায়োরিটি যদি বলি, সেটি হচ্ছে যে বাংলাদেশের দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আমাদের প্রজন্মের ভবিষ্যতের স্বার্থে বাংলাদেশে এই মুহূর্তে একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশে এক ধরনের নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করার মাধ্যমে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, বাংলাদেশে একটি সমান সুযোগের খেলার মাঠ তৈরি করার বাস্তবতা, সেটি করার মাধ্যমে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটিকে আপনাকে একটি ইতিবাচক জায়গায় নিয়ে যেতে হবে। এটি হচ্ছে যে আমাদের আন্দোলন সংগ্রামের প্রথম ধাপ, যেটির মাধ্যমে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করার মাধ্যমে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটি একটি জায়গায় যেতে পারবে, কিংবা তার যাত্রাটি শুরু করতে পারবে। সেটার মাধ্যমে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, নির্বাচনে বাংলাদেশের জনগণ যাকে ম্যান্ডেট দিবে, সেই ম্যান্ডেট প্রক্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে। কিন্তু সেই দিকে যাওয়ার জন্য ছাত্রলীগ কি মনে করছে যে এখন যে বৈরী অবস্থা, সেই বৈরী অবস্থা, প্রশাসন তার বিপক্ষে, সমস্ত কিছু ছাত্রলীগের বিপক্ষে, কোনো কিছুই পক্ষে নেই। জনগণ কিন্তু এখন আওয়ামী লীগের পক্ষে। আমরা জরিপে দেখেছি প্রায় 98% লোক মনে করে যে এই সরকার জনবিচ্ছিন্ন, 88% লোক মনে করে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া দরকার এবং আওয়ামী লীগ যে সময় ছিল সেটাই ভালো সময় ছিল। এটা যারা মনে করে তার মধ্যে কিন্তু অন্য রাজনৈতিক পরিবারের সদস্যরাও আছে। কারণ শান্তি শৃঙ্খলার প্রশ্নে তো সবারই প্রয়োজন, ওটা তো শুধু দল হিসেবে নয়। কিন্তু আজকের এই পরিস্থিতিতে ছাত্রলীগ বা বাংলাদেশ আওয়ামী লীগ কি করে
এই বড় একটা জঙ্গি গোষ্ঠীকে মোকাবেলা করবে? প্রায় যুদ্ধের মতো তো। এই বৈরী অবস্থা মোকাবেলা করেই বাংলাদেশ ছাত্রলীগ দুর্নিবারভাবে নেতৃত্ব দেবে এবং বাংলাদেশের জনগণের সেখানে অংশগ্রহণ থাকবে এবং বাংলাদেশ আমাদের আন্দোলন সংগ্রামের যে ধাপগুলো রয়েছে সেগুলো আমরা অতিক্রম করবো। এই আন্দোলনের টাইমলাইন আসলে জনগণই নির্ধারণ করবে, এই আন্দোলনের ফয়সালা বাংলাদেশের জনগণই করবে এবং আমরা মনে করি যে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার করা, সাংবিধানিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা, সেটির মাধ্যমে গণতন্ত্র বিনির্মাণ করা, সেটি কিন্তু আমাদের লক্ষ্য। আজকে আওয়ামী লীগ ছাত্রলীগের লক্ষ্য কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের যে মালিক জনগণ, সেই জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। এবং আমি মনে করি যে সেই জায়গায় আমরা যাচ্ছি। আমাদের আন্দোলন সংগ্রামে যে নানা ধাপ, জনমত গড়ে তোলা, সংগঠিত হওয়া, বৃহত্তর ঐক্য গড়ে তোলা এবং আন্দোলন সংগ্রাম শক্তিশালী হওয়ার ধাপগুলো অতিক্রম করা, আজকে বাংলাদেশের আমাদের টাইম লাইন, আমাদের রোড ম্যাপ আজকে সেই দিকেই অতিক্রান্ত হচ্ছে। এবং আমি মনে করি যে সময় আসলে ফুরিয়ে আসছে। বর্তমান দখলদার সরকার আসলে জোর জবরদস্তি করে, নির্যাতন করে বাংলাদেশের মানুষের উপর সীমাহীন দুঃশাসন চালিয়ে ক্ষমতার আয়ু দখলদার সরকার আসলে বাড়াতে পারবে না। নিজের অবৈধ ক্ষমতা অবৈধই থেকে যাবে এবং বাংলাদেশের জনগণ সেটিকে ধূলিসাৎ করে দিয়েই আমাদের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করে, বাংলাদেশকে রিক্লেইম করে, গণতন্ত্রকে রিস্টোর করে আমাদের ভবিষ্যৎ যে পথ চলা রয়েছে সেটি নির্বাচিত সবার অংশগ্রহণে নির্বাচনে এক ধরনের কম্পিটিটিভ ডেমোক্রেসির মাধ্যমে, প্রতিযোগিতামূলক গণতন্ত্রের মাধ্যমে যারা নির্বাচিত, তাদের কাছে বাংলাদেশের জনগণ তাদের ক্ষমতা আসলে হস্তান্তর করবে। এবং যতক্ষণ না সেটি হস্তান্তর করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে, আমাদের লড়াই বেগবান থাকবে। কারণ আপনি ধরুন যে আজকে এই দখলদার সরকার যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে, এটি কোনো নির্বাচনের পরিকল্পনা নয়, এটি বরং এক ধরনের প্রহসনের পরিকল্পনা, এটি পূর্ব নির্ধারিত ফলাফলের পরিকল্পনা, এটি বাংলাদেশের জনগণের কোনো ধরনের রায় প্রকাশ করার স্বাধীনতা থাকবে না, সেটির একটি পরিকল্পনা। তো এটিকে প্রতিহত করে বাংলাদেশের একটি নির্বাচনের পরিবেশ থাকবে, অন্তর্ভুক্তিমূলক সরকার থাকবে, এমন একটি সরকার প্রতিষ্ঠিত হবে যেই সরকার অন্তর্ভুক্তিমূলক হবে, যেই সরকারের নিরপেক্ষতা থাকবে, যেই সরকারের দক্ষতা থাকবে এবং যেই সরকার স্বল্প মেয়াদে দায়িত্ব গ্রহণ করেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার ফয়সালা করবে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে, তাদের কাছেই আসলে আমাদের বর্তমান অবস্থার একটা পরিণতি নিয়ে দিতে হবে। এটি ছাড়া আসলে বাংলাদেশের বিদ্যমান সমস্যার কোনো সমাধান নেই। অনেক ধন্যবাদ। এটা অনেক স্মার্ট অ্যান্সার। মানে যার বোঝার সে বুঝে নেবে, যাদের যা কথা যেখান থেকে যতটুকু তথ্য নেবার সে ততটুকুই তথ্য নিতে পারবে। আমি মনে করি যে একজন রাজনৈতিক ছাত্র নেতা হিসেবে এটা একদম পারফেক্ট অ্যান্সার। শেষ প্রশ্ন করতে চাই। প্রচুর তথ্য ফাঁস হয়ে যাচ্ছে, মিছিলের লোকেশন বেরিয়ে যাচ্ছে, সে কারণে ক্ষতি হচ্ছে। ছাত্রলীগের ছেলেরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছে, মামলার শিকার হচ্ছেন, মিছিল হচ্ছে, সবই হচ্ছে। এরকম একটি অবস্থায় দলের নেতা কর্মী এবং তৃণমূলের যারা আছে তাদের জন্য ছাত্রলীগের সভাপতি হিসেবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবসময় আমরা বিশ্বাস করি যে ছাত্রলীগের ভূমিকা অনেক বেশি। ছাত্রলীগ মারও খায় বেশি, ছাত্রলীগের দায়িত্ব বেশি। সবার জন্য আপনার পক্ষ থেকে কি বলার আছে? একটি হচ্ছে যে আপনি যে সমস্যাগুলো বললেন, অবশ্যই কর্মসূচি পালন করতে গিয়ে নানা ধরনের কৌশল অবলম্বন করতে হয় এবং ধারাবাহিকভাবে একটা বিবর্তনের মধ্য দিয়ে সংগ্রামগুলো একটি পরিণতি পায়, যে কারণেই আমাদের অবশ্যই পথ চলায় যে সীমাবদ্ধতাগুলো থাকে, কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে আরো বেটার অপশন গুলো বাছাই করার যে সুযোগটুকু থাকে, কিংবা আরো অনুকূল পরিবেশ তৈরি করা, প্রতিকূল পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে আসা, সেই বিষয়গুলো অবশ্যই আমাদের বিবেচনায় থাকে এবং সেগুলোর আলোকে আমাদের ভবিষ্যতের কর্মপন্থা থাকবে। কিন্তু আমরা কিন্তু এটি বলছি যে আমাদের কর্মসূচি প্রকাশ্য, আমরা যা করব বাংলাদেশের জনগণকে জানিয়েই করব, বাংলাদেশের জনগণের সমর্থন প্রত্যাশা করে এবং সমর্থন অর্জনই আমরা সেটি করব। আমাদের কোনো মেটিকুলাস ডিজাইন নেই, আমাদের ডিজাইন হচ্ছে বাংলাদেশের জনগণ তাদের ক্ষমতা ফিরে পাবে, সেটি হচ্ছে আমাদের ডিজাইন। আমাদের কৌশল হচ্ছে জনগণের সমর্থন, আমাদের রূপরেখা, আমাদের গোপতা কোনো কিছুই নেই, আমাদের সবকিছুই প্রকাশ্য এবং সেটির মাধ্যমেই আমরা মনে করি যে সংগ্রামকে আমরা বেগবান করতে পারবো। এবং আজকে যারা বাংলাদেশে বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মী যারা সাহসের সমুদ্রের নাবিকের মতো প্রত্যেক মুহূর্তে নিজেকে প্রমাণ দিচ্ছেন, আমি মনে করি যে আজকে ছাত্রলীগের নেতাকর্মীরা যুগান্তরের দায়িত্ব পালন করছেন, আমাদের ইতিহাস সঞ্চিত যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যের জন্য নিজেকে প্রস্তুত করছেন। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা শুধুমাত্র আমাদের সংগঠনকে নয়, আমাদের দেশকে, আমাদের জনগণকে, আমাদের গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দেবে। আজকে যারা ছাত্রলীগের কর্মী, যারা কারাগারে রয়েছেন, যারা লড়াই সংগ্রাম করছেন, যারা জায়গা পরিবর্তন করছেন প্রত্যেক মুহূর্তে, জীবন বাজি রেখে যারা সংগ্রাম করছেন, তারাই বাংলাদেশের অ্যাম্বাসেডর,
তারাই বাংলাদেশের গণতন্ত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং তারাই সত্যিকারের বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। যারা আজকে এই ক্ষমতা দখল বসে আছে, ক্ষমতা দখল করে বসে উপদেষ্টা হয়ে বসে আছে, বিত্ত বৈভবের ছড়ি ঘোরাচ্ছে, তারা বাংলাদেশ নয়। যে ছেলেটা লড়াই সংগ্রাম করতে গিয়ে অবর্ণীয় নির্যাতনের শিকার হয়েও হাসতে হাসতে কারাগারে যাচ্ছে, সেই বাংলাদেশ। যারা আজকে সরকারি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের লেকচার দিয়ে বেড়াচ্ছে, তারা বাংলাদেশের গণতন্ত্রের প্রতিনিধিত্ব করে না। যে মেয়েটা সমস্ত সমস্যা সংকট মোকাবেলা করে জনগণের কাছে লিফলেট নিয়ে যাচ্ছে, মিছিলে অংশগ্রহণ করার চেষ্টা করছে, ছাত্রলীগের সেই মেয়েটি বাংলাদেশের নারীদের প্রতিনিধিত্ব করে, বাংলাদেশের গণতন্ত্রের জাগরণকে, স্পন্দনকে সে প্রতিনিধিত্ব করে। এবং ছাত্রলীগের কর্মীরা আজকে এর আগে বিশেষ করে টানা 16 বছর দেশ গড়ার কাজ করেছেন, শিক্ষা প্রতিষ্ঠানকে ইতিবাচক রাখার কাজ করেছেন, ভালো কাজে ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। আজকে 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় যে লড়াই তারা করছেন, যে সংগ্রামের শিক্ষা তারা অর্জন করছেন, যে ত্যাগের শিক্ষা তারা অর্জন করছেন, যে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার যে শিক্ষা তারা অর্জন করছেন, যে নেতৃত্বের গুণাবলী তারা অর্জন করছেন, যে সংগঠনের প্রতি মমত্ববোধ, দেশের প্রতি ভালোবাসা তারা লালন করছেন, আমি মনে করি যে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা আরো বেশি শানিত হচ্ছে, আরো বেশি দীপ্ত হচ্ছে, আরো বেশি অগ্রসর হচ্ছে। তাদের সময় আসলে বন্দী হয়ে যাচ্ছে না, তাদের সময়ে আসলে উন্মোচিত হয়ে যাচ্ছে, তাদের রাজনৈতিক সম্ভাবনা আসলে আরো বেশি উন্মোচিত হয়ে যাচ্ছে। ভবিষ্যতের জন্য তারা আসলে প্রস্তুত হচ্ছে। আমাদের সংগঠনকে নেতৃত্ব দেওয়ার জন্য, আমাদের দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্রলীগের কর্মীরা প্রস্তুত হচ্ছে। যে কারণে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা যে যেখানে যে অবস্থায় রয়েছেন, সেখান থেকে আপনারা সংগঠিত হওয়ার চেষ্টা করবেন, সেখান থেকেই জনগণের কাছে বার্তা নিয়ে যাবে, সেখান থেকে আপনি যে সময়টুকু আছে সেটিকে আপনি কাজে লাগানোর চেষ্টা করবেন। লেখাপড়া আজকে আপনার সার্টিফিকেট কেন নিচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে আপনার যেতে দিচ্ছে না, পুরো পৃথিবীটাই আপনার বিশ্ববিদ্যালয়। কোন সার্টিফিকেটই আপনার জ্ঞান, আপনার অর্জন, আপনার সংগ্রামের চেয়ে বড় নয়। এবং আমরা বিশ্বাস করি যে শিক্ষার্থীরা একই সঙ্গে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এটিও সুস্পষ্ট করে বলতে চাই, আজকে ছাত্রলীগের কর্মীরা যে অন্যায়ের শিকার হয়েছেন, সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে, 5 লক্ষের অধিক শিক্ষার্থীর শিক্ষা জীবনকে ব্যাহত করা হয়েছে, বিভিন্ন মেয়াদী শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা মনে করি যে রাজনীতিতে সংগ্রাম থাকবে, রাজনীতিতে থাকবে, রাজনীতিতে ভালো সময় খারাপ সময় সেটিও আসতে পারে। সেটি নিয়ে আমাদের কারো প্রতি কোনো ক্ষোভ, কারো প্রতি কোনো ধরনের কোনো কিছু নেই। ওরা আমরা সবসময় বাংলাদেশের ছাত্র সমাজের জন্য দল মত নির্বিশেষে বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীর জন্য আমরা কাজ করব। কিন্তু আজকে যারা বাংলাদেশের ছাত্রলীগের কর্মীদের, ছাত্রলীগের শুভাকাঙ্ক্ষীদের, সাধারণ শিক্ষার্থীদের তার রাজনৈতিক পরিচয়ের কারণে, তার সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে যারা সার্টিফিকেট, যারা শিক্ষা জীবন কেড়ে নিয়েছেন, আমরা মনে করি যে আমরা প্রত্যেকটি ক্ষতিপূরণ বাংলাদেশের মাটিতে ন্যায় বিচারের মাধ্যমে সুনিশ্চিত করা হবে। যারা সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে এবং যারা এটির সঙ্গে যারা জড়িত, আপনার শিক্ষা জীবন যারা কেড়ে নিয়েছে, আপনার সারা জীবনের অর্জন যারা কেড়ে নিয়েছে, সেটি আমাদের ন্যায়সঙ্গত পদ্ধতিতে, ইতিবাচক পদ্ধতিতে সেটি সকল সমস্যার সমাধান করা হবে। এবং যারা অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন, ক্রিমিনাল অফেন্স করেছেন, ফৌজদারি অপরাধ ঘটেছেন, তাদেরকে বাংলাদেশ ছাত্রলীগ মাফ করবে না। বাংলাদেশ ছাত্রলীগ আইনের নিজের হাতে তুলে নেবে না। বাংলাদেশ ছাত্রলীগ ন্যায়সঙ্গত প্রক্রিয়া, ন্যায় বিচারের মাধ্যমে সেটির সমাধান করবে। এবং এটি সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। 75-এ পিতাকে হারিয়েছেন, জাতির পিতাকে হারিয়েছেন, গোটা পরিবারকে তিনি হারিয়েছেন, কিন্তু তিনি বিচার করেছেন একজন সাধারণ নাগরিকের মতোই। বাংলাদেশে 8-10 জন মেয়ে তার পিতা হারালে যেমন করে বিচার হয়, সেই প্রক্রিয়ায় বিচার করি কিন্তু তিনি এই খুনিদের, জাতির পিতাকে যারা হত্যা করেছেন, পরিবারকে হত্যা করেছেন, তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে এসেছেন। 96 সালে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করেছেন, সাধারণভাবে তাদের বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে এসেছেন। বিএনপি ক্ষমতায় এসে আবার বিচার প্রক্রিয়া বন্ধ রেখেছে। আবার 2008 সালে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে সাধারণ বিচারিক প্রক্রিয়া তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসেছেন। ভবিষ্যতে আমরা আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার এবং গণতন্ত্রের প্রতি আমরা দায়বদ্ধ থাকবো। আমাদের লড়াইটা তো ক্ষমতার পালাবদলের জন্য নয়, আমাদের লড়াইটা তো সেই অর্থে ক্ষমতাসীন হওয়ার জন্য নয়, আমাদের লড়াইটা বাংলাদেশের আত্মাকে বাংলাদেশের জনগণের কাছে ফেরত দেওয়ার জন্য, বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের কাছে প্রতিষ্ঠিত করার জন্য, এটা গণতান্ত্রিক, মানবাধিকার ভিত্তিক, ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। আমাদের লড়াই ক্ষমতার পালাবদলের জন্য, আমাদের লড়াই আদর্শের জন্য। যে কারণে আমরাই বরং জনগণের ভালোবাসায়, রাষ্ট্রীয় ক্ষমতায়, অবশ্যই বাংলাদেশের জনগণের ভালোবাসায় আমরা জনগণের মালিকানা জনগণের কাছে ফিরে দিতে পারবো। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ করব। আপনি যদি 1 মিনিটে 28 তারিখে নেত্রীর জন্মদিন, বঙ্গবন্ধু কন্যা, আমাদের প্রিয় নেত্রী, যিনি আমাদের আশা ভরসার বাতিঘর, যদি তাকে কিছু বলতে চান। আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের নবপরিচয়ের রূপকার, এবং তার নেতৃত্বেই বাংলাদেশের গণতন্ত্রের প্রত্যাবর্তন হয়েছে। তার নেতৃত্বে আমরা মধ্যমায়ের বাংলাদেশ গড়ে তুলেছি, ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি, তথ্য প্রযুক্তির বিপ্লব হয়েছে, নারীর ক্ষমতায়ন ঘটেছে, সাংবিধানিক শাসন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশের মানুষের জিডিপি, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়
রিজার্ভ, রেমিটেন্স সবকিছুর মূল কারিগর ছিলেন আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। বাংলাদেশের জনগণের স্বস্তি, নিরাপত্তা, বাংলাদেশের জনগণের পরিবর্তনের নায়ক হচ্ছেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, গ্রামে গঞ্জে যে কৃষক রয়েছে, যে শ্রমিক রয়েছে, যে নারী রয়েছে, সমস্ত রাজনৈতিক দলের কর্মী রয়েছে, সবার জীবনযাত্রা বদলে দেয়া, যার সিদ্ধান্তের কারণে বাংলাদেশের মানুষের জীবন বদলে গিয়েছে, পথ বদলে গেছে, তার জন্মদিন এই 28 সেপ্টেম্বর। আমাদের এই 28 সেপ্টেম্বরটি নতুন করে আবার শপথ নেওয়ার দিন। সেটি হচ্ছে যেন আমরা বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে পারি এবং বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে যে প্রচন্ড মমত্ববোধে ভালোবাসে, গভীর ভালোবাসায় তাকে যে আবদ্ধ করে, গোটা বাংলাদেশে আজকে যেভাবে শেখ হাসিনার উঠানে ভালোবাসা এবং সংগ্রামের গল্প নিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে, সাহস পাচ্ছে, আমরা মনে করি যে আমাদের নতুন করে আবার গণতান্ত্রিক প্রত্যাবর্তনের আন্দোলনেও, সংগ্রামেও এবং আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামেও শেখ হাসিনাই নেতৃত্ব দেন। শেখ হাসিনাই বাংলাদেশের জনগণের ভরসার একমাত্র জায়গা এবং শেখ হাসিনা আবারও নতুন করে ইতিহাস তৈরি করবেন, বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশ নিজেকে নয়, বাংলাদেশের জনগণকে তিনি আবারও বিজয়ী করবেন। অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। এত চাপ, এত বৈরিতার ভেতরেও সময় দিয়েছেন এবং আমার বিশ্বাস যে সকলেই অনেক ছোট ছোট তথ্য প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমি শুধু এটুকুই বলবো, বঙ্গবন্ধুর প্রিয় ছাত্রলীগ, বঙ্গবন্ধুর কাছে তাদের যে শপথ, বঙ্গবন্ধু কন্যার কাছে তাদের যে শপথ, সেটি তারা পূরণ করবেন যথাযথভাবে। এবং যে কথাটি আজকে শুরুতে বলেছিলাম, আক্রান্ত তবু লক্ষ্যে অবিচল ছাত্রলীগ, বিজয় আসবে তাদের বিশ্বাস। এই বিশ্বাসটা আমরাও ছাত্রলীগের উপর রেখেছি, রাখবো। বাংলাদেশের জনগণও সেই বিশ্বাস, সে আস্থায় ছাত্রলীগ যখন রাজপথে জয় বাংলা বলছে, আশেপাশ থেকে সাধারণ জনগণ সেই মিছিলে এসে স্লোগানে তাদের কণ্ঠ মেলাচ্ছে। এটাই হচ্ছে তার উত্তর এবং এই আশা, এই বারুদ দিয়েই আমরা এগিয়ে যাব। অনেক ধন্যবাদ। সাদ্দাম হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং